সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান একটা ডেডলাইন সেট করে দিয়েছেন যে ওই টাইমটা ক্রস করলে তিনি ক্ষমতা টেক ওভার করবেন। অবাক হচ্ছেন ইসরো। একটি গুরুত্বপূর্ণ সংবাদ, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কোনো সময় হাউস অ্যারেস্ট হতে পারে। কয়েকদিন ধরেই সেনাপ্রধানের নানান ধরনের কি বলবো যে বানরের মতো চক্কর খাচ্ছেন তিনি। এই বাদদামি করতে করতে তিনি বেশ কিছু এটাকে বলা চলে যে রাষ্ট্রের যে আইন, সে আইনকে লঙ্ঘন করছেন তিনি। তারপরে আঙ্গুল উজায় হুমকি দিছে, কেউ না, আমি একা রুখে দাঁড়াইছি ওয়াকারকে। আমার বিরুদ্ধে চলে গেছে সবাই, আমার বিরুদ্ধে কি ভয়ঙ্কর ক্যাম্পেইন চালাইছে এই ওয়াকার আর তার সাঙ্গপাঙ্গরা। আমি কারো নাম বললাম না, আপনারা চেনেন সবাইকে। ওয়াকারের আসল মিশন তাহলে দর্শক, এবার হাতে নাতে ধরা খেল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। রেগে গিয়ে সেনাপ্রধানের বিরুদ্ধে একই কঠিন ব্যবস্থা নিল ডক্টর মোহাম্মদ ইউনূস, যা এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা ক্ষুদ্রকালে ক্লাস 1-এ মনে হয় একটা গল্প পড়তাম, গনি মিয়ার গল্প। আমার বয়সী সবাই জানেন। গল্পটা শুরুটা এরকম ছিল, গনি মিয়া একজন গরিব চাষী, তার নিজের জমি নাই, সে অন্যের জমি চাষ করে, এরকম আর কি। ওয়াকারের নিজস্ব মিশন নাই, ওয়াকার মিয়া একজন গরিব চাষী, তার নিজের মিশন নাই, অন্যের মিশন নিয়ে কাজ করে। চাঁদের যেমন নিজের আলো নাই, সূর্যের আলো প্রতিফলিত হয় চাঁদের পিঠে পড়ে, ঠিক একইভাবে ওয়াকার আসলে ইন্ডিয়ার মিশন পালন করে। ইনফ্যাক্ট আর্মির জেনারেলরা বেশিরভাগই ইন্ডিয়ান লেসপেন্সার, এদের মেরুদণ্ড বেচা দিছে মোদির কাছে, আর বিসি দিছে কার কাছে জানি না। এদিক সেদিক করলে বিসি ধরে চাপ মারে। এই ইন্ডিয়ান মিশন কি? ইন্ডিয়ান মিশন একটাই, আওয়ামী লীগকে ফিরে আনা, আবার বাংলাদেশে তাদের রাজনীতি করতে দেওয়া। বিএনপিকে প্রতিশ্রুতি দিছে ওয়াকার আর ইন্ডিয়া সামনে নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে, যদিও আওয়ামী লীগ অংশ নেবে, কিন্তু আওয়ামী লীগ তো কোনো বড় দল হিসেবে সংসদে থাকবে না। তাহলে ইন্ডিয়ান দখলদারিটা মজবুত হবে কি দিয়া? সেটার আবার একটা তরিকা আছে। ইন্ডিয়া কখনোই বাংলাদেশে তার দখলদারি মজবুত করতে পারবে না যদি না সমাজে, রাজনীতিতে ইন্ডিয়ান ন্যারেটিভগুলো বজায় না থাকে। কি কি সেই ন্যারেটিভ? মুক্তিযুদ্ধ, ধর্মনিরপেক্ষতা আর অসাম্প্রদায়িকতার পক্ষে বলতে হবে, জামাতকে বাংলাদেশের শত্রু বলতে হবে, ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে বলতে হবে। ঠিক এই কাজই করতেছে বিএনপি। দেখেন, সে অসাম্প্রদায়িকতার কথা বলতেছে, ধর্মীয় উগ্রবাদের কথা বলতেছে, ধর্মনিরপেক্ষতার কথা বলতেছে, মুক্তিযুদ্ধের কথা বলতেছে, চেতনার কথা বলতেছে, ৭২-এর সংবিধানের কথা বলতেছে। তার মানে আওয়ামী লীগ যা কিছু বলতো তার সবকিছু এখন বিএনপি বলতেছে। বিএনপি হয়ে উঠছে নতুন আওয়ামী লীগ। ইন্ডিয়া বিএনপিকে সেট করলো সরকারি দল হিসেবে। এখন তো বিরোধী দল লাগবে। এটা ইন্ডিয়া বিরোধী দল ঠিক করে দিতে চায় বাংলাদেশে। আওয়ামী লীগের জন্য জাতীয় পার্টি ঠিক করে দিচ্ছিল বিরোধী দল হিসেবে। জাতীয় পার্টির নেতা হারামজাদা জিএম কাদের নির্বাচনের আগে ইন্ডিয়া যাইতো আর পানি পড়া নিয়ে আসতো এইভাবে। আবার বলতো ভারতের সাথে কি আলাপ হয়েছে তা কওয়া যাবে না। হারামজাদা, ওরে বাইরে রাখছেন কেন? হারামজাদাকে এক্ষুনি গ্রেপ্তার করেন। কি জন্য গ্রেপ্তার করবেন সেটা পরে দেখা যাবে, আগে গ্রেপ্তার করেন। দেখেন, ও তো মাখন খাইছে। মাখন খাইছে না? ও মাখনের জিনিসগুলো বের করা যাবে, কি কি মাখন খাইছে। ওই টাকা খাইছে, বাংলাদেশের টাকা খাইছে, ওইগুলো বের করা যাবে। ওকে আগে ঢুকান ভিতরে। বিএনপির বিরোধী দল হিসেবে ইন্ডিয়া আওয়ামী লীগকে চায়, একটা বিশুদ্ধ আওয়ামী লীগকে চায়, একটা ভালো আওয়ামী লীগকে চায়। আর এই আওয়ামী লীগ বানাইতে দায়িত্ব দিছে ওয়াকারকে ইন্ডিয়া। হ্যাঁ, গুয়ের আবার ভালো মন্দ। গু আমাশার গু হইতে পারে, ডায়রিয়ার গু হইতে পারে, শক্ত গু হইতে পারে, লেটকা গু হইতে পারে, গু গুই। আওয়ামী লীগের আবার ভালো মন্দ কি? আওয়ামী লীগ ভালো হইলেও সেটা গু, খারাপ হইলেও সেটা গু। এই ভালো আওয়ামী লীগে কে কে থাকবে আসেন সেটা দেখি। সাবের হোসেন চৌধুরী সভাপতি আর বডি সোহেল হবে সাধারণ সম্পাদক। এইভাবে আওয়ামী লীগ পুনর্গঠিত হইবে। এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে যাবে, এটাই ভারতের সিদ্ধান্ত। বিএনপি একমত হয়েছে এটাতে। ওয়াকার এটা এক্সিকিউট করার দায়িত্ব নিছে। ওয়াকার এটা ঠিক করে দিবে, সবাইকে ডাকিচ্ছে, হাসনাতদেরকেও ডাকিছিল। সব রাজনৈতিক দল এটা ওকে করে বলে দিয়ে আসছে। এই যে ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে ব্রিটেনের সমর্থন আছে, ইংল্যান্ডের রাষ্ট্রদূত আছে না ঋষি সুনাকে নিয়োগ দেওয়া যে সারা কুক, উই এইটা ঘুট পাকাচ্ছে বিদেশিদের তরফ থেকে। এই কারণে সাবের হোসেন চৌধুরীকে জেলে রাখা যায় নাই, এবং সেই জন্যই মাঝে মাঝে সাদা চামড়াগুলো আইসে মাঝে মাঝে ঘুটু করার চেষ্টা করে, বিভিন্ন জায়গায় ঢোকার চেষ্টা করে। নির্বাচন কমিশনও নাকি এরা ঢুকিছে, ওরা নাকি আবার ইলেকশন আবার মনিটর করবি। ইলেকশন মনিটর ঢুকু দিব একেবারে পিছন দিয়া। আর কে কে থাকবে এদের সাথে? শেখ ফজলেনুর তাপস, শিরিন শারমিন চৌধুরী, সেলিনা হায়াত আইভি, আর সিলেটের সাবেক মেয়র শিরিন শারমিন ওয়াকারের প্রোটেকশনে ক্যান্টনমেন্টে আছে এখনো। টাইম মতো ওয়াকার বের করবে, মানে ইন্ডিয়া যখন বলবে আর কি ওয়াকারকে। ও তো আবার ইন্ডিয়ার কথা ছাড়া সরে না, হাগামতো করে না ও ইন্ডিয়ার কথা ছাড়া। শালা এমন একটা দেশ বানাইছে যার সেনাপ্রধান শত্রু দেশের আদেশ না শুনে কিছু করে না। Now coming on to specifically what you asked for Bangladesh, as far as Bangladesh is concerned, it is too early to take any decision for us. I am very clear, the present military to military relationship is very strong, and we keep exchanging notes on regular basis to avoid any kind of misgivings. ওয়াকার আবার চালাক আছে, বলে আর্মি ইনস্টিটিউটের ক্ষতি করা যাবে না। খারাপ হাইছে নি? হ্যাঁ, যখন প্লট নেওয়া, গাড়ি নেওয়া, কদম ভুসি খাওয়ার হাসিনার হোকাচাটা, তখন জেনারেলরা, আর যখন বাম্বু খায় জেনারেলরা, তখন ইনস্টিটিউটের পিছে লুকায়, মানে সৈনিকদের পিছে লুকায়। 5ই আগস্টে পেট মোটা ওয়াকার সৈনিকেরা তোমার সাথে ছিল, জুনিয়র অফিসাররা তোমার সাথে ছিল। জুলাই আগস্টে তুমি ছিল হাসিনাকে ক্ষমতা রাখার মিশনে, হাসিনার হোকাচাটার মিশনে ছিল। 5ই আগস্ট সৈনিক আর জুনিয়র অফিসারদের বন্দুকের নল ঘুরে গেছিল জালেমের দিকে।
কোনো কমান্ড শুনে নাই সৈনিকেরা, নিজের বিবেকের কমান্ড শুনিছে ওরা। জেনারেলদের কেনা যায়, সৈনিকদের কেনা যায় না, কারণ ওরাই সেই সংখ্যাগরিষ্ঠ জনগণের সন্তান যারা দেশকে ধারণ করে। তোরা শালা মনে করিস দেশটা উপনিবেশ, তোরা কলোনি, আর ওরা মনে করে দেশটা আমার, সেজন্য বিবেকের কথা শোনে। আর তুই যেহেতু মনে করিস কলোনি, সেজন্য ইন্ডিয়ার কথা শুনিস। তোরা সব কয়টা জেনারেল ইন্ডিয়ার কথা শুনিস। এরা কৃষক শ্রমিকের সন্তান, দরিদ্র মধ্যবিত্তের সন্তান। এই সৈনিকেরা ওদের পিওর হার্ট, ওরা জানে ওদের সম্পদ একটাই, তা হচ্ছে বিবেক, তা হচ্ছে ইনসাফ। ওরা কখনো ভুল করেনি। 1971-এ করেনি, 75-এর 15ই আগস্টে করেনি, 75-এর 7ই নভেম্বরে করে নাই, 2024-এর 5ই আগস্টে করে নাই। ওরা আবারও দাঁড়াইতে হলে জনতার পক্ষে দাঁড়াবে, পেট মোটা জেনারেল ইন্ডিয়ান দালাল লেসপেন্সারদের পক্ষে দাঁড়াবে না। ওরা কোনোদিন মেরুদণ্ড বেছে দেওয়া জেনারেলদের পক্ষে দাঁড়াবে না। মুজিবকে জয় বাংলা করার সাহস হিম্মত সিনিয়র অফিসারদের হয় নাই, জেনারেলদের হয় নাই, হইছে সৈনিক আর জুনিয়র অফিসারদের। খালেদ মোশাররফের খুব ব্যর্থ করে দিছে সৈনিকেরাই, আর জুনিয়র অফিসাররা ভারতের কাছে বাংলাদেশের নতজন আর্মির জেনারেলদের সৈনিকেরা জুনিয়র অফিসাররাও ওয়াকার বাংলাদেশের সেনাপ্রধান থাকার নৈতিক অধিকার হারাইছে। বাংলাদেশের সেনাবাহিনীর ইজ্জতকে সে ধ্বংস করে দিছে। নিজের পজিশনকে সে খুনি হাসিনা তার দলের স্বার্থ ভারতের আজ্ঞায় পালন করতেছে। জনগণের টাকায় বেতন নেওয়ার নৈতিক অধিকার ওয়াকারের নাই। জনগণের টাকায় বেতন নেওয়া ইন্ডিয়ার এজেন্ডা পালন করা যায় না ওয়াকার মিয়া। এখন বুঝছেন কারা ছাত্রদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছড়াইছে, কারা ছাত্রদের ভিতরে অনৈক্য সৃষ্টি করেছে, কারা নাইদের মিটিংয়ে বরিশালে ঝামেলা করেছে, কারা ওর বিরুদ্ধে রয়্যাল এজেন্ট হওয়ার অভিযোগ তুলিছে, কারা আমাদের বিপ্লবী জনতাকে মব বইলা অভিহিত করেছে, কারা আমাদেরকে বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু বলছে। এদের ভুলে যাবেন না। আপনারা সবাই রেছে নেন, যারা বাংলাদেশের রাজনীতিকে ষড়যন্ত্র দিয়ে ব্যাখ্যা করে তাদের রাজনীতি পরাজিত হবে। আজকের শিক্ষা এটাই, আমাদের রাজনীতি বিজয়ী হয়েছে। আজকের করণীয় কি এখন? তাইলে প্রথম করণীয়, ওয়াকারকে পদত্যাগ করতে হবে। সেনাবাহিনীর ভারতপ্রেমী জেনারেলদের উৎখাত করতে হবে। সেনাবাহিনীতে একটা সংস্কার কমিশন বসাইতে হবে। গুম খুনের কুশীলব সকল অফিসারদের পুলিশের হাতে সোপর্দ করতে হবে। জুলাই বিপ্লবে যে অফিসাররা নিজেরা গুলি চালাইছে, গুলির অর্ডার দিছে, তাদের পুলিশে সোপর্দ করতে হবে। কর্নেল রেদওয়ান কেমনে চাকরি করে ওয়াকারের বাচ্চা? আমাদের ছেলেদের উপর নিজের হাতে গুলি করে রেদওয়ান। কেমনে আমাদের টাকায় বেতন নেয় সেনাবাহিনীতে থেকে? এখনো বেতনের টাকা কি মিয়া তোমার বাপের জমিদারি থেকে দাও ওয়াকার? ইনস্টিটিউটের সম্মান নষ্ট করা যাবে না, তাই না? মিয়া বেকুবের বাচ্চা, তুমি মিয়া সম্মান নষ্ট করলা কার? ইনস্টিটিউটের সম্মান নষ্ট করছে কে? আর্মির সম্মান নষ্ট করছে কে? কইছিলাম না হারকুলিস হবা না, বুকের মধ্যে স্টেন্ট লাগাই রাখছো, হার্টের রুগী, ওই হাডম তোমার নাই। তোমারে কইছিলাম আঙ্গুল তুলবা না, ওই আঙ্গুল আমরা চিনি। সকল আওয়ামী লীগারদের সরকারি চাকরি থেকে বরখাস্ত করতে হবে। সকল আওয়ামী লীগের ব্যবসায়ীদের ব্যবসা জব্দ করতে হবে। অনলাইনে অফলাইনে যারা লিগ্যাল লেসপেন্সারি করতেছে তাদের নিষ্ক্রিয় করতে হবে। কিভাবে করবেন আমরা জানি না। আওয়ামী লীগের সকল পদধারী নেতার অ্যাকাউন্ট জব্দ করে তাদের সকল টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। নয়তো আমরা একদিন করে এক এক এলাকা ঘেরাও করব, জনতার ব্লক রেট দেবো, আর একটা একটা করে আওয়ামী লীগের ধরে ধরে ঝুলাই দেবো, টাঙ্গায় দেবো। একটা জায়গায় করবেন এই অপারেশন, ঠান্ডা হয়ে যাবে সারা দেশ। বাংলাদেশে আওয়ামী লীগ বা ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না, ফিরতে দেওয়া হবে না। যতই তার পিছনে ইন্ডিয়া থাকুক, ইন্ডিয়ার লেসপেন্সার ওয়াকার থাকুক, জেনারেলরা থাকুক, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি থাকুক, প্রথম আলো থাকুক, ডেইলি স্টার থাকুক, আওয়ামী লীগকে আবার ফেরানোর সেই মেজাজে নাই। আমি সেই অফিসারদের উদ্দেশ্যে তিনি কি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা আপনাদেরকে চুম্বকাংশ শোনাবো, কারণ পুরোটা অনেক লম্বা। তার আগে কিছু কথা বলে নিই যে আমার মনে হয় সেনাপ্রধানের এই বক্তব্যটা আপনাদের আগে গুরুত্বপূর্ণ জায়গাগুলো শুনে। সেটা হচ্ছে কর্তব্যরত অফিসারদের উদ্দেশ্যে সেনাপ্রধানের বক্তব্য 21 মে 2025। কর্তব্যরত ব্যক্তি ব্যতীত দেশের সকল সেনানিবাস ও জাতিসংঘ মিশনে মোতায়েন সকল সেনা অফিসার এই অনুষ্ঠানে যোগদান করেন। প্রথম অংশে সেনাপ্রধান অফিসারদের উদ্দেশ্যে প্রায় 30 মিনিট বক্তব্য রাখেন এবং এরপর প্রায় 1 ঘন্টা 15 মিনিট অফিসারদের প্রশ্নের উত্তর দেন। এখানে 2 নম্বরই বলা হয়েছে, সাধারণভাবে সেনাপ্রধানকে বেশ ক্লান্ত, খানিকটা হতাশ ও স্বভাব বিরুদ্ধভাবে উত্তেজিত দেখা গেছে। তার প্রাথমিক বক্তব্যে তিনি নিরলসভাবে কাজ করে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীর সকল সদস্যকে অভিনন্দন জানান। তবে বিভিন্ন কারণে সে দেশের শান্তি শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতির সম্পর্কে তিনি হতাশা ব্যক্ত করেন। তার বক্তব্য ও প্রশ্ন উত্তরের পর্বের আলোচনার উল্লেখযোগ্য অংশসমূহ নিম্নরূপ। আচ্ছা, এখানে তিনি বলেছেন যে সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে বলে তিনি উল্লেখ করেন। সময়ের সাথে পরিস্থিতির আরও অবনতি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। আইন শৃঙ্খলা বাহিনী, বেসামরিক প্রশাসন সহ সকল সংস্থা ভেঙে পড়েছে এবং পুনর্গঠিত হতে পারছে না। শুধুমাত্র সশস্ত্র বাহিনী এখানে এখন পর্যন্ত টিকে আছে এবং দেশের স্থিতিশীলতার রক্ষায় কাজ করে যাচ্ছে বলে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই যে বক্তব্যটা দেওয়ার জন্য তিনি গত 9 মাস ধরে, আপনাদের মনে আছে, প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে পাগল সাজিয়ে তারপর মারা হলো। এরপরে সংঘবদ্ধভাবে আপনার ধর্ষণের ঘটনা ঘটলো। এই কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে মারা হলো, যে কিনা বিএনপি সমর্থক একজন ছাত্র ছিল, অর্থাৎ ছাত্রদল সমর্থক। এখন এই যে ঘটনাগুলো ঘটিয়ে দেখেন কি করা হলো, ভিসির সাথে মুখোমুখি করা হলো বিএনপিকে। ওইদিকে আপনার আসিফ মাহমুদের বিরুদ্ধে বিএনপিকে উস্কে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন ইশরাককে বসানোর জন্য। আমি মনে করি ইশরাক এখানে এই জোর জুলুম করে তারপরে বসার জন্য ইশরাক ছেঁচড়ামো করে তারপরে সিটি কর্পোরেশনে বসার মতো ছিল না।
সামনে যদি মেয়র ইলেকশন হয়, কোনো নির্বাচিত সরকার হলে সেইভাবেও তার যাওয়ার সুযোগ আছে, কিন্তু তাকে উস্কে দিয়ে তারপরে আসিফ মাহমুদের বিরুদ্ধে লাগানো হয়েছে। এই জায়গায় একটা বড় ভূমিকা পালন করেছে আসিফ নজরুল। আমি অনেক কিছু আপনাদেরকে কার কার সাথে কথা হয়েছে সেগুলো উল্লেখ করছি না, তবে এইটুকু আমি আমার এই তাদের সাথে কথা বলে যেটা দেখেছি যে আসিফ নজরুল দুই দিকে ঢোলের তিনি বাড়ি দিয়েছেন। এই পক্ষকে উত্তেজিত করেছেন, এই পক্ষকে বলেছেন তুমি এটা করো। সো সে সরকারে থেকে ইশরাককে বসতে দেবে না এটা যেমন বলছে, সে আবার ইশরাককে বলছে যে এই সরকারের সে নাম ধরে কয়েকজনের কথা বলেছে যে এই ব্যক্তি নাকি ইশরাককে বসতে দিচ্ছে না, যে কারণে বিএনপি তাদের বিরুদ্ধে এখন খেপছে। তো এই কাজটা সেনাপ্রধান অনেক আগেই করতে চেয়েছে, অনেক আগে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক, এবং মানুষ ইউনূস সরকারের প্রতি একটা বিরূপ একটা পরিস্থিতি তৈরি করে তারপরে তাদেরকে সেনাবাহিনীর কাছে যাতে সারেন্ডার করে যে স্যার আপনারাই ক্ষমতা হাতে তুলে নেন। এই চেষ্টা তিনি 5 তারিখের আগে 3 তারিখ থেকে শুরু করেছে। তার ইচ্ছা ছিল আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে তারপর একটা সরকার গঠন হবে, আর আসিফ নজরুলকে দিয়ে তিনি যেভাবে চান সেভাবে করতে পারবেন, কিন্তু সেটা সম্ভব হয় নাই। আমি সরকারকে বলবো অতি সত্বর ডিজিএফআই এর এই সোর্স আসিফ নজরুলকে দ্রুত সরকারের উপদেষ্টা থেকে বহিষ্কার করা হোক। তারপরে তিনি বলেছেন যে 5 আগস্ট হতে এ পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনী অক্লান্ত নিঃস্বার্থ ভূমিকা পালন করতে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে বলে তিনি হতাশা ব্যক্ত করেন। সেনাবাহিনী ভালো করেন 5 তারিখের পর থেকে। আপনারা সারা দেশে আপনাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। এই সেনাপ্রধানের আপনার তাদের যেসব উচ্চ পদস্থ যেই জায়গা থেকে তাদের কমেন্ট করা হয়, সেই জায়গা থেকে আমি অন্তত 20 জন মেজর ক্যাপ্টেন তাদের সাথে কথা বলে শুনেছি যে তাদেরকে কাজ করতে দেওয়া হয় না। তারপর তারা বলছে ভাই আমাদেরকে রাস্তায় কেন নামিয়েছে আমরা জানি না। আমাদের সব পাওয়ার আছে কিন্তু আমাদেরকে কোনো কিছু অস্ত্র উদ্ধার করতে পর্যন্ত তাদেরকে দেওয়া হয় না। অস্ত্র উদ্ধার করতে গেলে আমি দক্ষিণবঙ্গের যেকোনো একজন অফিসারের কাছ থেকে শুনেছিলাম যে ভাই আমরা অস্ত্র উদ্ধার করতে যাই, আমরা তো এটাকে আমাদের রিপোর্ট করতে হয়। এবং যেখানে রিপোর্ট করে এর বাইরে অন্য কেউ জানার কথা না। কিন্তু তারা অস্ত্র উদ্ধার করতে যখন যায় যে দেখা যায় 5 মিনিট আগে, 3 মিনিট আগে, 2 মিনিট আগে তিনি পলাতক। তার মানে যাদেরকে তারা রিপোর্ট করছে তার অফিসারদেরকে তারা এটা জানিয়ে দিচ্ছেন যেখান থেকে সরে যাও। আওয়ামী লীগের এই লোকজনকে তারা এইভাবে বাঁচাচ্ছে। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি। ডক্টর ইউনূস এটা নিতে দেয় নাই জাতিসংঘকে। মানে জাতিসংঘ যেই রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট সেনাপ্রধানের পছন্দ হয় নাই। উনার কাছে দিলে উনি আরেকটু সুন্দর করে করতেন। এখানে সেনাবাহিনীর কোনো সমস্যা ছিল না, সেনাবাহিনী কোনো কিছু করে নাই, সেনাবাহিনী গুলি করে নাই, এগুলো জামাত শিবিরের লোকজন সেনাবাহিনীর পোশাক পরে বিডিআর এর পোশাক পরে গুলি করেছে। এটা উনি বানায় ফেলতেন, যে কারণে উনার এটা পছন্দ হয় নাই। তারপরে তিনি বলেছেন সংস্কারের বিষয়ে তিনি সংস্কার চান, তবে তিনি যেভাবে চান সেইভাবে এই সরকার করছেন না। তো তিনি কিভাবে চান সেটা আপনারা এই কয়েকদিন আগে একটা বক্তব্যে শুনেছেন যে যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এই আন্দোলন হচ্ছিল শাহবাগে যমুনার সামনে, সেদিন সেনাপ্রধান সশরীরে বঙ্গভবনে গিয়ে তারপরে বলে এসেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। ওয়াকারকে এটা জবাব দিতে হবে যে ওয়াকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য তার এত ইন্টারেস্ট কেন, এটা তাকে করতে হবে। তারপরে সে সরকারের এই সংস্কারের ভেতরে কয়েকদিন আগে আপনি হাসনাতকে আপনারা জানেন যে ডেকে নিয়ে যে তারপরে থ্রেট করা হয়েছে যে তোমরা বেশি বুঝো না, বেশি ফাল পারো না, হ্যাঁ, সেই পোস্ট আপনারা দেখেছেন। যদিও সেটাকে পরবর্তীতে সার্জিস এবং অন্যান্যদেরকে দিয়ে এটা কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করেছে, সেটা তারা করতে বাধ্য হয়েছে। সেনাপ্রধানকে জবাব দিতে হবে, হাসনাতকে ডেকে নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, এই দায়িত্ব সেনাপ্রধানকে কে দিয়েছে? মানবিক করিডোরের মতো স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান সরকারের নেই বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারই যথেষ্ট পদ্ধতি অনুসরণ পূর্বক এরূপ সিদ্ধান্ত নিতে পারেন। তিনি করিডোরের বিশাল একজন বিরোধী মানুষ। সেনাপ্রধান তোমার আম্মা শেখ হাসিনা এই পুরো বাংলাদেশটাই ইন্ডিয়ার করিডোর বানিয়ে রেখেছিল। এর আলাদা কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে ছিল না। এর পুরো সার্বভৌমত্ব স্বাধীনতা দখল করেছিল ভারত। তুমি কই ছিলাও? যেই জুলাই আগস্টে ছাত্রদের উপর নির্যাতন করা হয়েছে, যে দেশের মানুষের উপর গুলি করে, সেখানে অসংখ্য ভারতীয় লোকজন এসে তারপরে ট্রেনে করে বর্ডার পার হয়ে এসে কিলিং মিশনে অংশ নিয়ে তারা সুন্দরভাবে বাংলাদেশ পার হয়ে গিয়েছে। তুমি কোথায় ছিলা? তোমার ক্যান্টনমেন্টে বসে তারপরে আসিফ নজরুল্লাহ তোমার অফিসাররা বসে এই ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার লোকজনের সাথে বৈঠক করেছে। কোথায় ছিলা তুমি তখন? তোমার এত সার্বভৌমত্বের প্রতি হয়েছে, তোমাকে ইউনূস না করছে নাকি পার্বত্য চট্টগ্রামে যায় জেএসএস ইউপিডিএফ এর সন্ত্রাসীদেরকে করতে? তুমি এখন প্রতি সপ্তাহে তোমার সেনাবাহিনীর পোলাও খাইতে দাও, তুমি তোমার সেনাবাহিনীর কনস্ট্রাকশন ব্যবসা ধরাই দিচ্ছ, তুমি এখন আসো করিডোর নিয়ে আমরা কথা বলবো। এই দেশে যদি ডক্টর ইউনূস না, আমি আমেরিকায় বসে আছি, যদি আমেরিকাও যদি আমার দেশের জন্য আমরা যদি ফাঁসিও দেয়, যদি আমার দেশ দখল করতে যায়, আমরা কথা বলবো। আমরা এখনো বেঁচে আছি তো। তোমার মতো 2 নাম্বার টোকাই মার্কা দেশপ্রেমিক আমরা না তো। তুমি সারা বছর হাসিনার খায়া এই দেশের পুরো সার্বভৌমত্ব ভারতের হাতে দিয়ে তুমি করিডোর মারাইতে আসছো না। বাংলাদেশের বিমানবন্দর প্রতি বছর লোকসান হাজার হাজার কোটি টাকা তাদেরকে দিতে হয়, তো তোমার আমি কেন দিব? বিদেশি কোম্পানি, আমি কোনো দেশ যদি নাকি আমি যদি টেন্ডার দেই, সেখানে বিদেশি বিভিন্ন কোম্পানি আসবে, সেই টেন্ডারে যারা পাবে তারা নেবে। আমার বন্দর ব্যবস্থাপনায় সমস্যা, এটা যদি এই সমস্যা যদি এই জট যদি না হয়, এটার জন্য আমার বিদেশি কোনো কোম্পানি যদি নাকি করা হয়, করবে, সমস্যা কি? আপনি যদি বাংলাদেশ বিমানে যদি এখন এমিরেটসের কাছে যদি দিয়ে দেন, আর ওই এমিরেটস এই দেশে যা এই বিমানবন্দরের যে পরিস্থিতি করবে, প্রতিটা মানুষ এটা সুফল ভোগ করবে। এখন কোনো দেশ কোনো কোম্পানি মানে দেশ মানে কোনো দেশ এসে আমার এটা দখল করে করবে, এটা আমি বিরোধিতা করবো, জীবন দিয়ে দিব এটার জন্য। কিন্তু আমার কোনো কোম্পানি, কোনো দেশের বিদেশি কোম্পানি এসে যদি এটার হ্যান্ডেলিং এর কাজ নেয়, এটার রক্ষণাবেক্ষণের কাজ নেয়, সমস্যা নাই তো। তুমি তো এতদিন ইন্ডিয়ার যে সুযোগ সুবিধা দিয়ে রাখছিলে, ইন্ডিয়ান একটা জাহাজ যদি আসে তাহলে তাকে আগে খালাস করতে হবে, সে পরে আসলেও তার আগে দিতে হবে। তুমি তখন তো এটার বিরোধিতা করো নাই। তুমি পাহাড়েই করো না কেন? তোমার খাওয়ার জন্য নাকি এই ডিএইচএস আর এই ঢাকা শহরে অর্ধেক দখল করে তোমার খাওয়ার জন্য সেনাবাহিনী রাখছি নাকি আমরা?
পাহাড়ে যাও, পাহাড়ে যা পাহাড় আগে দখলমুক্ত করো, এরপরে তুমি করিডোরের বিরুদ্ধে কথা বলতে এসো। ডক্টর ইউনূস আর সেনাপ্রধান কিংবা যে যাই বলুক, আমরা করিডোর বা কোনো বিদেশি কোনো সংস্থার কাছে কোনো কিছু দিতে হলে আমরা একজন মানুষকে বিশ্বাস করি, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার মতামত নিয়ে যদি মনে করে যে না এটা ঠিক আছে, যেহেতু এটা নিয়ে একটা তৈরি হয়েছে, আমি নিজেও করিডোর সম্পর্কে কিছুই জানি না যে ইউনূস আসলে কোন শর্তে কাকে দিতে চাচ্ছে। ইউনূস যদি কোনো দেশের কোনো বিদেশি শক্তির হয়ে যদি কাজ করতে চায়, আর ভাই রাতারাতি ইউনূসের বিরুদ্ধে দাঁড়াবো আমরা। যেহেতু এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, আমি মনে করি এর মধ্যস্থকারী হিসেবে খালেদা জিয়াকে রাখা যেতে পারে, এবং বেগম খালেদা জিয়া যেটা বলবে সেটাই হবে। একজন বিশ্বস্ত দেশপ্রেমিক, তিনি কোনোদিন এই দেশের বিরুদ্ধে যায় এমন কোনো কিছু করবে না। সো খালেদা জিয়াকে আনেন, এনে আপনারা বসেন, বসে এটা কি করবেন সেটা সিদ্ধান্ত নেন। ওয়াকার এটার জন্য কষ্ট পাচ্ছে, সে লিখেছে এখানে যে দেয়ার উইল বি নো করিডোর। এখানে সে এটার মানে কোট আনকোট একটা দিয়েছে এই লেখাটার ভিতরে, তিনি স্পষ্টভাবে বলেন, এটা লেখার আগে বলেছেন। যাই হোক, ওয়াকারের কাছে আমাদের দেশপ্রেম, ইন্ডিয়ান মাল, ইন্ডিয়া যাও, তোমার আম্মু ইন্ডিয়া গিয়েছে, ইন্ডিয়াতে যাও। আচ্ছা, এরপরেই বলেছে একইভাবে চট্টগ্রাম বন্দরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এই সরকারের নেই। একের পর এক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন এই বিষয়টি সরকারের কোনো ভূক্ষেপ নেই। তুই কি পাল ফালাস? তোর ডিজিএফআই সারাদিন আকাম করে এই গার্মেন্টসের পোলাপানের কাছে যায় কাটি মারে এদেরকে করার জন্য। ওই বিভিন্ন কারখানাগুলো নষ্ট হয়ে যাওয়ার পেছনে তোর লোক দায়ী। তুই করছিস। ওই যে গাজীপুর এলাকায় এক ডিজিএফআই একটা দিয়ে রাখছে, ব্রিগেডিয়ার জেনারেল একজন। এটা ছিল রাতে ওই সিলেটের ওই যে এক আছে না, ওই যে মাগুর একটা আছে না আপনার লন্ডনে, পৌরসভার মেয়র বা কিছু একটা ছিল, তার আত্মীয়, তার সাথে ছবি টবি আছে, আমার কাছে আছে ওগুলো, তারা নিয়ে এসে দিয়েছে। তো এরা তো সারাক্ষণ এই গুটিবাজি করে অস্থিরতা করে। এখন আজকে সে এখানে বলেছে যে এটা করছে। তোমার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, তুমি সরকারের পার্ট তো তোমার সরকার তো সেই দায়িত্ব দিয়েছে। তুই এখানে না যা, তুই এখানে গুটিবাজি করে সারাদিন ভারতের সাথে, তোর বউর ফোন দিয়ে তুই সারাদিন শেখা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।